আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমরা বিভিন্ন ধরনের একাডেমিক পরীক্ষা থেকে শুরু করে বিসিএস পরীক্ষা বা অন্যান্য চাকরির পরীক্ষা বা যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় কবি সাহিত্যিকদের সাহিত্যিক ছদ্মনাম বিষয়ে কিন্তু প্রশ্ন আমাদের থাকেই। আর এই প্রশ্নগুলো যাতে আমরা সঠিক আনসার করতে পারি বা এই কবি সাহিত্যিকদের ছদ্মনামগুলো যেন আমাদের আয়ত্তে থাকে, এই জন্য তোমাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখবে। আর কবি সাহিত্যিকদের এই ছদ্মনাম বিষয়ে তোমাদের আর কোনো যাতে বিড়ম্বনা না থাকে। আমরা অনেক কবি সাহিত্যিক আছে যাদের একাধিক ছদ্মনামও আছে, সেই বিষয়গুলো যাতে আমরা সহজে জানতে পারি, এইদিকে আমাদের কিন্তু আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই কাজে লাগবে। তাই আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। প্রথমেই আমাদের জানা প্রয়োজন যে ছদ্মনাম কাকে বলে, আসলে ছদ্মনামটা কী আর কেনই বা ছদ্মনামের ব্যবহার করা হয়। দেখো তোমরা একটু, যে যখন কোনো লেখক, কবি, সাহিত্যিক বা শিল্পী তার নিজের আসল নাম গোপন রেখে অন্য একটি কৃত্রিম নাম ব্যবহার করেন, সেই নামকেই ছদ্মনাম বলে। অর্থাৎ কবি, সাহিত্যিক, লেখক যখন নিজের নামের পরিবর্তে অন্য একটা নাম ব্যবহার করে, সেই নামটাকেই বলা হচ্ছে ছদ্মনাম। ছদ্মনামকে ইংরেজিতে কি বলা হয়? একে ইংরেজিতে বলা হয় স্পিডোনেম বা পেন নেম। ছদ্মনাম ব্যবহারের কারণ আছে। ছদ্মনাম কেন ব্যবহার করা হয়? নিজের পরিচয় গোপন রাখার জন্য, ভিন্ন স্বর বা ভিন্ন চরিত্রে লেখা প্রকাশ করার জন্য, সমালোচনা বা বিতর্ক এড়ানোর জন্য, সাহিত্যিককে নতুন আকর্ষণ বা রহস্যময়তা দেওয়ার জন্য ছদ্মনাম ব্যবহার করা হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ ছদ্মনামে লিখতেন, কাজী নজরুল ইসলাম বিষ্ণুপ্রিয়া বা অনামিকা বা ব্যঙ্গাচী ছদ্মনামে লিখতেন। এখন আমরা চলে যাব যে এই সাহিত্যিক ছদ্মনামগুলোকে দেখার জন্য। আমরা প্রত্যেকটা কবি সাহিত্যিকদের সাহিত্যিক ছদ্মনামগুলো দেখার চেষ্টা করব। আমরা দেখি প্রকৃত নাম এবং সাহিত্যিক ছদ্মনাম। প্রথমেই দেখছি আমরা প্রমোদ চৌধুরী, বীরবল। মনিরুজ্জামান, হায়াত মাহমুদ। বিমল কুমার ঘোষ মৌমাছি ছদ্মনামে লিখতেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখতেন অনিলা দেবী। প্যারীচাঁদ মিত্রের টেকচাঁদ ঠাকুর। মঈনুদ্দিন আহমেদ লিখতেন সেলিম আলদিন, নাট্যকার মঈনুদ্দিন আহমেদ। কাজেম আল কুরাইশি কায়কোবাদ। মোহাম্মদ জহিরুল্লাহ জহির রায়হান। অনন্ত বড়ু মধ্যযুগের কবি, বড়ু চণ্ডীদাস। কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচা। বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায় যাযাবর ছদ্মনামে লিখতেন। চারুচন্দ্র মুখোপাধ্যায় জরাসন্ধ। নিহারঞ্জন গুপ্ত বাণভট্ট। দীনেশ গঙ্গোপাধ্যায় শ্রীভট্ট। সুভাষ মুখোপাধ্যায় ফকির। সুভাষ মুখোপাধ্যায় আর একটা ছদ্মনাম ব্যবহার করতেন সুবচনী। তারাশঙ্কর রায় গ্রন্থকীট। মধুসূদন মজুমদার দৃষ্টিহীন। হরিনাথ মজুমদার কাঙ্গাল হরিনাথ। শেখ আজিজুর রহমান শওকত ওসমান। আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার নামে ছদ্মনামে লিখতেন। আব্দুল মান্নান সৈয়দ, অশোক সৈয়দ। রাজা রামমোহন রায়, শিবপ্রসাদ রায়। এরপরে ওয়াহিদুর রেজা, হাসান রাজা। বিদ্যাপতি, মৈথিলী কোকিল। অন্নদা শঙ্কর রায়, লীলাময়। নির্মল সেন, অনিকেত। আবুল ফজল, শমশের উল আজাদ। সোমেনচন্দ্র, ইন্দ্রকুমার সেন। এস ওবায়দুল্লাহ, এসকান ইবনে সাইক। আবুল হোসেন মিয়া, আবুল হাসান। আমরা কিন্তু অনেক কবি সাহিত্যিক পাবো যে যাদের নাম আমরা জানিও না, বা কিন্তু পরীক্ষায় হঠাৎ এসে যায়। এখান থেকে কিন্তু সেই নামগুলো আমরা পাবো। আবু জাফর শামসুদ্দিন অল্পদর্শী। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু পরীক্ষায় আসে বেশি। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি এটা আসে, বা প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় সাহিত্যিক ছদ্মনাম। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হবু শর্মা। নারায়ণ গঙ্গোপাধ্যায় সুনন্দ। কালাচাঁদ ভাদুরী কালাপাহাড়। ঈশ্বরচন্দ্র গুপ্ত ভ্রমণকারী বন্ধু। বিজন ভট্টাচার্য সহযাত্রী।
সুভাষ মুখোপাধ্যায় ঢোল গোবিন্দ। জীবনানন্দ দাস শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায় মুসাফির, গোবিন্দচন্দ্র রায় প্রবাসী, দেবেশ রায় বেদুইন ছদ্মনামে লিখতেন, মাইকেল মধুসূদন দত্ত এ নেগেটিভ। মাইকেল মধুসূদন দত্ত কিন্তু টিমোথি পেন পোয়েম ছদ্মনামেও লিখতেন। অচিন্ত কুমার সেনগুপ্ত নিহারিকা দেবী, বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল ছদ্মনামে লিখতেন, এটা আমরা পাঠ্য বই পাই। এছাড়াও বলাইচাঁদ মুখোপাধ্যায়ের কিছু বইয়ে দেখা যায় যে তিনি লীলাবান ছদ্মনামেও লিখছেন। মীর মোশাররফ হোসেন গাজী মিয়া, এটা পরীক্ষায় আসে, বা মীর মোশাররফ হোসেনের কিছু বইয়ে দেখা যায় যে তিনি উদাসীন পথিক ছদ্মনামেও লিখেছেন। জসিম উদ্দিন তুজম্বর আলী এবং জসিম উদ্দিনের জমির উদ্দিন মোল্লা ছদ্মনামেও আমরা তার সাহিত্যকর্ম দেখতে পাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি লিখছেন কস্যচিৎ উপযুক্ত ভাইপো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আরও ছদ্মনাম দেখা যায় যে কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহ চরস্য, এই ছদ্মনামেও তার কিছু বই দেখা যায়। তারাশঙ্কর রায়ের নক্ষত্র রায়, তারাশঙ্কর রায়ের গ্রন্থকীট ছদ্মনামও পেয়েছি আমরা। সুভাষ মুখোপাধ্যায়ের আছে সুবচনীয়, সুভাষ মুখোপাধ্যায়ের ঢোল গোবিন্দ। সমরেশ বসু শক্তিমান রাইটার, তার ছদ্মনাম হচ্ছে ভ্রমর। সমরেশ বসু কিন্তু তার আর একটা ছদ্মনাম পাওয়া যায়, সেটা হচ্ছে কালকুট ছদ্মনামেও তিনি কিন্তু লিখেছেন। মোহিতলাল মজুমদারের কীর্তিবাস ওঝা, মোহিতলাল মজুমদার সত্যসুন্দর দাস নামেও লিখেছেন। প্রেমেন্দ্র মিত্রের কিন্তু সাহিত্যিক ছদ্মনাম আছে কীর্তিবাস ভদ্র, বা প্রেমেন্দ্র মিত্র লেখরাজ সামন্ত নামেও লিখতেন তিনি। সুবোধ ঘোষ কালপুরুষ এবং সুবোধ ঘোষের সুপান্থ ছদ্মনামও দেখা যায়। যে সাহিত্যিকদের একাধিক ছদ্মনাম আছে, তোমাদের কিন্তু একাধিক ছদ্মনামগুলো মুখস্থ করা দরকার, কারণ অনেক সময় দেখা যাবে যে পরীক্ষায় তুমি যেটা মুখস্থ করে গিয়েছো সেই প্রচলিত ছদ্মনামটা হয়তো অপশনে নাও পেতে পারো। তাহলে একাধিক ছদ্মনামগুলো মুখস্থ থাকলে সেগুলো কিন্তু অ্যান্সার করা সহজ হবে। এরপরে দেখো মোহিতলাল মজুমদারের সত্যসুন্দর দাস, মোহিতলাল মজুমদারের আর একটা আছে দেখো চামার খায় আম, বাহ একটা মজার নাম দিয়েছেন তিনি, চামার খায় আম ছদ্মনামেও তিনি লিখেছেন। শামসুর রহমানের কিন্তু মজলুম আবিদ, এবং শামসুর রহমানের আরও কিছু ছদ্মনাম আমরা দেখতে পাচ্ছি, চক্ষুষ্মান, শামসুর রহমানের মৈনাক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেই সময়ের থেকে শুরু করে এখন পর্যন্ত সবচেয়ে আমি মনে করি জনপ্রিয় একজন সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যিক ছদ্মনাম আমরা প্রচলিত যেটা সেটা হচ্ছে অনিলা দেবী, এবং এছাড়াও সাহিত্যিক ছদ্মনাম শরৎচন্দ্রের আছে শ্রীকান্ত শর্মা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনুপমা ছদ্মনামেও লিখতেন। এরপরে দেখো সন্ত মিত্রের হচ্ছে শ্রী সঞ্জীব, এবং শম্ভু মিত্রের আরেকটা সাহিত্যিক ছদ্মনাম আছে হচ্ছে প্রসাদ দত্ত। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যিক ছদ্মনাম ছিল ধূমকেতু। কাজী নজরুল ইসলাম কিন্তু নুরুল ইসলাম নামেও লিখতেন এবং ব্যঙ্গাচী নামেও লিখতেন। তাহলে আমরা কাজী নজরুলের সাহিত্যিক ছদ্মনাম হিসেবে আমরা যদিও প্রচলিত হচ্ছে ব্যঙ্গাচী, আমরা ধূমকেতু, এবং নুরুল ইসলাম এগুলো মনে রাখার চেষ্টা করব। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুনীল গঙ্গোপাধ্যায়ের সাহিত্যিক ছদ্মনাম ছিল সনাতন পাঠক। সুনীল গঙ্গোপাধ্যায় নীললোহিত ছদ্মনামেও লিখতেন। নীল উপাধ্যায় এবং সুজন পাঠক ছদ্মনামেও লিখতেন, যদিও নীললোহিত ছদ্মনামটা আমাদের কাছে বেশি পরিচিত এবং পরীক্ষায় এটাই বেশি থাকে। সৈয়দ মুস্তফা আলীর ক্ষেত্রে একটু খেয়াল করা দরকার যে সৈয়দ মুস্তফা আলী প্রিয়দর্শী, সৈয়দ মুস্তফা আলী ওমর খৈয়াম ছদ্মনামেও লিখতেন। সৈয়দ মুস্তফা আলী সত্যপীর ছদ্মনাম ব্যবহার করেছেন। সৈয়দ মুস্তফা আলী রায় পিথৌরা ছদ্মনামেও তিনি অনেক সাহিত্যকর্মে লিখেছেন, এবং সৈয়দ মুস্তফা আলীর আমরা মুসাফির ছদ্মনামও লক্ষ্য করেছি।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যিক ছদ্মনাম কমলাকান্ত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্ত চক্রবর্তী এবং রামচন্দ্র শ্রী চ চ, সুন্দর একটা ছদ্মনামও তিনি ব্যবহার করেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শ্রী শ্রীকৃষ্ণ চট্টোপাধ্যায় সাহিত্যিক ছদ্মনামও ব্যবহার করেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হরিদাস বৈরাগী সাহিত্যিক ছদ্মনামও ব্যবহার করেছেন। কিছু কিছু বইয়ে আমরা দেখেছি ভীষ্মদেব খোশনবিশ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দর্পনারায়ণ প্রতিতুণ্ড ছদ্মনামও ব্যবহার করেছেন। এরপরে আমরা দেখছি রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের বিশ্বকবি। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যিক ছদ্মনাম ছিল ভানুসিংহ। আমরা কিন্তু ভানুসিংহটাই আমরা বেশি জানি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যিক ছদ্মনাম হিসাবে। এছাড়াও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আরও কিছু সাহিত্যিক ছদ্মনাম তিনি তার বইয়ে ব্যবহার করেছেন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীমতী কনিষ্ঠা ছদ্মনাম ব্যবহার করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীমতী মধ্যমা ছদ্মনাম ব্যবহার করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর নবীন কিশোর শর্মন ছদ্মনামও ব্যবহার করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর দিকশূন্য ভট্টাচার্য ছদ্মনাম ব্যবহার করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর অকবর চন্দ্র ভাস্কর ছদ্মনাম ব্যবহার করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বাণী বিনোদ বিদ্যা বিনোদ, ষষ্ঠীচরণ দেব শর্মা, আন্নাকালী পাকরাশি এবং তিনি কিছু চৈনিক ছদ্মনামও ব্যবহার করেছেন। চুতেন তান। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বলতে কিন্তু আমরা সাহিত্যিক ছদ্মনাম হিসেবে কিন্তু যেটা জানি সেটা মূলত ভানু সিংহর ছদ্মনামটাই কিন্তু আমরা জানি। আমরা পাশাপাশি যদি এই ছদ্মনামগুলো মনে রাখতে পারি, আমাদের যে কোনো পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আমরা কিন্তু এখান থেকে প্রশ্ন করলে আমরা অবশ্যই সঠিক উত্তর করতে পারবো। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আর বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ সম্পর্কে আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আশা করি বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণে নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।